মমতার পুলিশ ঠিক কোন কাজটা করেছে দেখুন, চলুন। নির্দেশনামায় উল্লেখ রয়েছে যে লালবাজারের উইমেন্স গ্রিভেন্স সেলের তৎকালীন ওসি রূপালী মুখার্জি সেই রাতে অভিযুক্ত সঞ্জয়কে তার ফোন ফেরত দেন। চার্জ করতে ফেরত দেয় ফোন অভিযুক্ত সঞ্জয়কে। চার্জ করতে যে অভিযুক্ত সঞ্জয় পুলিশের কাছ থেকে ফোন ফেরত নেয়, ফোন ফেরত পায়ও। এই ফোন সারা রাত ছিল সঞ্জয়ের কাছে। পরের দিন সকালে তার কাছ থেকে ফোন ফেরত নেওয়া হয়। এটা কি সম্ভব? মূল অভিযুক্ত, ধর্ষক, খুনে অভিযুক্ত, যার নাকি ফাঁসি চেয়ে একদম মাথা কুটছে তৃণমূল কংগ্রেসের রথী মহারথীরা, সারা রাত ধরে সেই অভিযুক্তর কাছে ফোনটা দিয়ে রাখলো পুলিশ। কোন যুক্তিতে, কোন আইনে? উত্তর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। ওনার হাতে ছিল না সেই সময়। ওনার হাতে থাকা পুলিশ কি করে ধর্ষকের হাতে মোবাইল দিয়ে দিল? কার হাতে কি থাকছে বোঝা দুষ্কর। কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার আরো একটা দৃষ্টান্ত দেখায় বিচারকের রায়। নির্দেশনামায় বিচারক আর কি লিখছেন চলুন দেখা যাক। আর কি লিখছেন এই পাঠটাকে আমি আলাদা করে রেখেছি, এই পাঠটাও আমি দেখাবো এখন বাংলা তর্জমা করে। দেখুন, অভয়ের দেহ সংরক্ষণের কোনো চেষ্টা করা হয়নি। কি নির্মম সত্যি কথা এই রায়ের কপিতে লেখা রয়েছে। অভয়ের দেহ সংরক্ষণ করার কোনো চেষ্টা করা হয়নি, যেখানে প্রত্যেকে বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক নয়। অন্য দেহের সঙ্গে রাখায় নমুনা সংক্রমিত হয়েছিল। আর এটা তো রোড অ্যাক্সিডেন্টে পাওয়া কোনো বেনামের, কোনো নাম না জানা অজ্ঞাত পরিচয়ের কোনো দেহ নয়, পুলিশি ভাষায় বডি নয়। অভয়া সেই হাসপাতালের ডাক্তার, তার দেহটা পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, অন্য দেহের সঙ্গে এমনি জাস্ট ফেলে রাখা হয়েছিল। আর তাতে কি হয়েছে? সংক্রমণ হয়েছে। নতুন গ্লাভস পরেনি, ডোম গ্লাভস পরতে হয়, পরেনি। জীবাণুমুক্ত করা হয়নি ছুরি কাঁচি, ভাবতে পারছেন? স্যানিটাইজ করা হয় পোস্টমর্টেমের আগে, ময়নাতদন্তের আগে, কিচ্ছু করা হয়নি। ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি যৌনাঙ্গ থেকে পাওয়া যে তরল, যে লিকুইড ফ্লুইড, সেটাকে ঠিক করে সংরক্ষণও করা হয়নি। কারণ শুরু থেকে উদ্দেশ্য ছিল যে এমন করে কাজটা করা হবে যাতে সংক্রমণ হয়ে যেতে পারে, যাতে ইনফেকশন হতে পারে, সেখানে অন্য কোনো জীবাণু বীজাণু পাওয়া যায় এবং যার ফলে পুরো জিনিসটা যাতে নষ্ট হয়ে যায়। আর এত কিছুর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যাবতীয় দায় চাপিয়ে দিচ্ছেন সিবিআই এর উপরে। তার হাতে থাকলে নাকি তিনি মৃত্যুদণ্ডের শাস্তি করিয়ে দিতেন। গতকাল বলেছিলেন, আগের দিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তো এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে কি কি জিনিস হতে পারত? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকার পরও এই রায়ের ছত্রে ছত্রে পুলিশি গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, আরজিকর হাসপাতালের গাফিলতি কি করে হলো, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না কেন? আর এর উত্তর না দিয়ে এখন দৌড়ঝাঁপ করছেন, হাইকোর্টে যাচ্ছেন যাতে অবিলম্বে সঞ্জয় রায়ের ফাঁসি হয়। এত তাড়া কেন? কেন এত তাড়া? আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় রায় শোনার পর কি বলেছিলেন একবার শোনাই, দেখুন। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রতিদিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।
ফাঁসি হলে নাকি নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না যে সেদিনকে রাত্রে নিজের মনকে কতখানি সান্ত্বনা দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলেছিলেন যে সারা রাত দেহদাহ না হওয়া পর্যন্ত নাকি তিনি ফোনে ছিলেন, যোগাযোগ রেখেছিলেন। অথচ তার একবারও মনে হয়নি যে পুলিশের তরফ থেকে এত বড় গাফিলতি হচ্ছে, তার একবারও মনে হয়নি সেদিনকে সন্দীপ ঘোষ এত বড় গাফিলতি করছেন, তার একবারও মনে হয়নি সেদিনকে যে পোস্টমর্টেমে এত বড় গাফিলতি হচ্ছে। এগুলো আমার কথা নয়, এগুলো সিবিআই এর চার্জশিট এবং বিচারকের রায়ের ছত্রে ছত্রে উল্লেখ করা রয়েছে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দুহাত তুলে নাচানাচি করছেন তাদেরকে বলবো, যদি সম্ভব হয় ইংরেজিতে শিখে পড়ে ওই রায়ের কপিটা ভালো করে মুখস্থ করুন, তার বাংলা তর্জমা করুন, বুঝতে পারবেন যে আপনাদের পছন্দের দল আসলে ঠিক কি কাজটা করেছে। নির্দেশনামায় বিচারক অনির্বাণ দাস আরও লিখেছেন, তিনি লিখেছেন যে অপরাধের দৃশ্য বিবেচনা করা যাক। অপরাধের দৃশ্য বিবেচনা করার কথা বলেছেন তিনি লিখেছেন যে মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থাতেই আক্রমণ করা হয়। এই হামলা তার কল্পনাতীত ছিল, স্বাভাবিকভাবেই প্রতিরোধ করতে পারেনি। ভাবতে পারছেন একজন জাজ যখন এই জিনিস লিখছেন তার মানে কি? মানে কেউ একটি মেয়ে, একজন ডাক্তার, তিনি স্বপ্নেও ভাবেনি যে তিনি যখন ঘুমোতে যাচ্ছেন, যখন রেস্টরুমে ঢুকছেন, যখন চোখের পাতা দুটো একটুখানি ভারী হয়ে আসছে কাজ করতে করতে মাঝরাতে ভোর রাতে, তখন তার ধারণার বাইরে যে এরকম ঘটনা তার সঙ্গে ঘটতে পারে, তাই ন্যূনতম প্রতিরোধটুকুও অবহেলা করতে পারেনি। তার শরীর সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি। জেগে থাকলে মানুষ যেভাবে তার হাত পা চালাতে পারে সঙ্গে সঙ্গে, ঘুমন্ত অবস্থায় যখন চোখের পাতা ভারী হয়ে এসছে, ঘুমিয়ে পড়েছেন, সেই সময়তে তার দেহ সেইভাবে সাড়া দেয় না। আর সেই সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই নারকীয় কাজটা করেছে। দোষী এক না একাধিক, এই নিয়ে প্রশ্ন আছে। আজ অভয়ার মা দোষীদের শাস্তির দাবি তুলেছেন। তিনি বিশ্বাস করেন যে দোষী একজন হতেই পারে না, দোষী একাধিক। আর অভয়ের পরিবারের সঙ্গে দেখা করার ঠিক পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে পড়ছে আপনাদের? অনেকেই হয়তো ভুলে গেছেন, হয়তো মুখ্যমন্ত্রী নিজেও ভুলে গেছেন, কিন্তু এই বক্তব্য শোনার পর তিনি হয়তো নিজেকে আর সান্ত্বনা দিতে পারবেন না। সেই সময় অভয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী দোষী নিয়েও কথা বলেছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।